ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, আর সেই লড়াইয়ের চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবর আপনাদের কাছে পৌঁছে দিতে এই যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক। বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে আজ থাকছি আমি রঞ্জন শান্ত। শুরুতে আমরা একটু আপডেট জানবো। স্পেনের বিরুদ্ধে মহাযুদ্ধের আগে আটলান্টার প্র্যাকটিস গ্রাউন্ডে একটা ভিন্ন দৃশ্য দেখা গেছে। অনুশীলনে পুরোটা সময় বেঞ্চেই ছিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি, কারণ হাই ভোল্টেজ সেমিফাইনালের ধকল সামলাতেই মূলত এটি ছিল এক রিকভারি সেশন। তবে বল পায়ে পুরো দমে ঘাম ঝরাতে দেখা গেছে লাউতারো মার্টিনেজকে। স্প্যানিশ দুর্গ চুরমার করতে স্ট্রাইকারই হতে পারেন স্ক্যালোনি তুরুপের তাস। ইংলিশ বোধের রেশ কাটেনি এখন। থ্রি লায়ন্সদের 2-1 গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে রোমাঞ্চকর সেই জয়ের 24 ঘন্টা কাটার আগেই শুরু হয়ে গেছে শিরোপা ধরে রাখার মিশন। আটলান্টার অনুশীলন মাঠে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন আলবিসেলেস্তারা। কিন্তু আটলান্টার প্রথম ডেরায় দেখা গেল ভিন্ন এক দৃশ্য। কোটি ভক্তের নজর যার দিকে, সেই ফুটবল জাদুকর লিওনেল মেসি নেই অনুশীলনে। বল পায়ের জাদুকরি ড্রিবলিং নয়, বরং গা গরমে পুরোটা সময় বেঞ্চে বসেই কাটালেন LM10, যা একটু হলেও চিন্তার ভাঁজ ফেলেছিল সমর্থকদের কপালে। তবে আর্জেন্টাইন সমর্থকদের স্বস্তির খবর দিয়েছে ম্যানেজমেন্ট। হাই ভোল্টেজ সেমিফাইনালের ধকল সামলাতেই মূলত এটি ছিল একটি রিকভারি সেশন। 60 মিনিটের বেশি যারা মাঠে ছিলেন তাদের দেয়া হয়েছিল হালকা শারীরিক কসরতের টোটকা। তবে এই স্বস্তির আবহেও ব্যতিক্রম ছিলেন একজন। ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে যিনি ত্রাতা হয়ে এসেছিলেন সেই লাউতারো মার্টিনেজকে কিন্তু দেখা গেল বল পায়ে পুরোদমে ঘাম ঝরাতে। স্প্যানিশ দুর্গ ভাঙতে কোচ লিওনেল স্ক্যালোনির বিশেষ তুরুপের তাস কি হবে তিনি? আসল রণকৌশল সাজানোর মহাযজ্ঞ শুরু হবে শুক্রবার। আটলান্টায় শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়ে আকাশে সাদারা উড়াল দেবে ফাইনালের শহর নিউ জার্সিতে। আর শনিবার তো দুদলই কঠোর নিরাপত্তার মাঝে করবে ক্লোজ ডোর অনুশীলন। শেষ মুহূর্তের মাস্টার প্ল্যান ফাঁস করতে নারাজ দুই ফাইনালিস্ট। একদিকে তরুণ তুর্কিদের দল স্পেন, অন্যদিকে বিশ্বজয়ের মুকুট ধরে রাখার মিশন আর্জেন্টিনার। তবে আর্জেন্টাইন ভক্তদের প্রত্যাশা মেসির শেষ বিশ্বকাপের সমাপ্তিটা হোক সোনালী ট্রফি উঁচিয়ে ধরেই। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। রোড টু নিউ ইয়র্কে পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান। বরাবরের মতো হাসিনুর, জার্নিটা তো অনেক লম্বা ছিল, ফাইনালি সামনে সেই ফাইনাল মহরণ। তবে এই লম্বা জার্নিতে, অর্থাৎ 104 ম্যাচ হতে যাচ্ছে এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে 48 দল, তারা বিভিন্ন অর্থাৎ গ্রুপ পর্বের পর রাউন্ড অফ 32, 16, কোয়ার্টার ফাইনাল, সেমি সব পেরিয়ে গেছে। জার্নিটা কেমন ছিল এই রোড টু ফাইনাল আর্জেন্টিনা স্পেন, সেটা দিয়ে যদি আমরা শুরু করি। রঞ্জন, আমরা যদি গ্রুপ পর্বের জার্নিটা দেখি, যে স্পেনের গ্রুপ পর্ব কিন্তু ধাক্কা দিয়ে শুরু হয়েছিল। তারা একটা ড্র করেছিল কেপ ভার্দের বিপক্ষে এবং তারপর থেকে তারা কিন্তু প্রতি ম্যাচে জয় পেয়েছে। এবং আর্জেন্টিনার গ্রুপ পর্ব আবার খুব সুন্দর ছিল, কিন্তু সেই কেপ ভার্দে যারা স্পেনের কঠিন পরীক্ষা নিয়েছিল, ড্র করেছিল, তারাও কিন্তু আবার নকআউটে আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছিল। তো আমরা নকআউট পর্বের থেকে জার্নিটা দেখাই। গ্রুপ পর্বের বিষয়টা তো সবারই জানা, নকআউট পর্বেরটাও হয়তো সবারই জানা, কিন্তু তারপরেও একটু আরেকবার ফিরে দেখা, যেহেতু ফাইনাল। আমাদের কাছে একটা ছবি আছে যেখানে রোড টু ফাইনালের যে দৃশ্যটা কীভাবে এলো দুই দল, সেটু একটু আরেকবার আপনাদের মনে করে দেয়। শুরুতেই যদি আর্জেন্টিনার কথা দেখি, তারা নকআউট পর্ব শুরুই করেছিল কেপ ভার্দের বিপক্ষে। সবাই যতটা সহজ ভেবেছিল যে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ, সহজ জয় পাবে, তেমনটা কিন্তু হয়নি। আমার কাছে মনে হয়েছে নকআউট পর্বে কেপ ভার্দেই সবচেয়ে কঠিন পরীক্ষা নিয়েছে আর্জেন্টিনার, এটা আমার ব্যক্তিগত অভিমত। এরপরের ম্যাচটা ছিল তারা মিশরের সঙ্গেও সহজ ম্যাচ প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু মিশরও কিন্তু আর্জেন্টিনার একদম ঘাম ছুটিয়ে দিয়েছিল, শেষ মুহূর্তে জয় পেয়েছে। সুইজারল্যান্ডও ভালো ফাইট দিয়েছে এবং শেষ ম্যাচটা ছিল ইংল্যান্ডের সাথে, এরপরেই তো তারা ফাইনালে পৌঁছেছে। আমার কাছে মনে হয়েছে ইংল্যান্ড যেভাবে আন্ডার পারফর্ম করেছে, সেমিফাইনালের মতো তারা আর্জেন্টিনাকে ফাইট দিতে পারেনি। যদিও তারা শুরুতে গোল পেয়েছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনার জার্নিটা নামের বিচারে হয়তো খুব সহজ ছিল, ছোট ছোট দলের বিপক্ষে ছিল, কিন্তু মাঠের লড়াইটা তাদের কিন্তু সেরাটাই দিতে হয়েছে। তো এইভাবেই আসলে আর্জেন্টিনা এসেছে নকআউট পর্ব থেকে ফাইনালে। আমরা যদি পক্ষান্তরে স্পেনেরটা দেখি, তারা অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করেছিল, কিন্তু তাদের প্রতিপক্ষ এরপর থেকেই সব জায়ান্টরা। এরপর তারা পর্তুগালের মুখোমুখি হয়, পর্তুগালের সাথেও তাদের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এরপরে বেলজিয়ামের সঙ্গে এসেছে, বেলজিয়ামও তাদের দারুণ টাফ ফাইট দিয়েছে, বেলজিয়াম ম্যাচটা জিতেও যেতে পারতো। এরপর তারা মাইটি ফ্রান্সকে হারিয়ে এসেছে। তো আমরা যদি দুই দলেরটা কম্পেয়ার করে দেখি, সেই হিসেবে যদি আমি অ্যাডভান্টেজ দিতে চাই, স্পেনকে মোর প্রিপেয়ার্ড মনে হয়েছে, যে কেননা তারা শুরু থেকেই নকআউট পর্বে স্পেশালি খুব টাফ অপোনেন্টের সঙ্গে খেলেছে। অস্ট্রিয়া, পর্তুগাল, আপনি দেখেন বেলজিয়াম এবং ফ্রান্সের মতো দলগুলোর সঙ্গে। পক্ষান্তরে আমি যেটা বললাম যে আর্জেন্টিনাও টাফ ফাইট, অনেক পরিশ্রম করে বেশ ভালো ঘাম ঝরিয়ে তাদেরকে ফাইনাল পর্যন্ত আসতে হয়েছে, কিন্তু
আমি যদি বলি নামের বিচারে সেই মানসিক লড়াইটাতে তারা তুলনামূলক ছোট দলগুলোর বিপক্ষেই খেলেছে। তো অবশ্যই দুই দলেই ডিজার্ভিং ফাইনালিস্ট, এবং যেভাবে আর্জেন্টিনা এবং স্পেন পারফরমেন্স করেছে, টু বেস্ট টিম, তারাই ফাইনাল এসেছে এবং দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে, সেটি নিয়ে তো কোনো সন্দেহ বা সংশয় নেই। একেবারেই হাসানুর, দুর্দান্ত আমরা সেমি ম্যাচ দেখলাম এবং সেখানে বেশ কিছু ভালো পারফর্মার, লিওনেল মেসি তো ছিলেনই, ইয়ামালদের কথা যদি বলি তার বাইরেও বেশ কিছু ভালো ফুটবলার আমরা দেখেছি, ভালো পারফরমেন্স আমরা দেখেছি। যদি বেস্ট 11-এর কথা বলি, সেমির বেস্ট 11, তাহলে কাদের কথা আসবে? সেমির বেস্ট 11 আমরা দেখাই তাহলে দর্শকদের, ছবি দেখে আলোচনা করি, সেক্ষেত্রে সুবিধা হবে দর্শকদের। আমরা দেখাবো এই 11টা কিন্তু যেটা প্রস্তুত করা হয়েছে সেটা ফিফা এবং সোফা সকার মিলে করেছে, এবং এই র্যাঙ্কিংটা কিন্তু কেবলমাত্র সেমিফাইনাল ম্যাচের পারফরমেন্স দেখে এই 11টা করানো হয়েছে। একটু যদি আমরা দেখি, আমরা যদি আক্রমণ ভাগে আসি, লিওনেল মেসি তো দুর্দান্ত পারফরমেন্স করেছেন, তো তিনি থাকছেন। স্ট্রাইকার এবং লাউথারো মার্টিনেজ যেভাবে পারফরমেন্স করেছেন। আক্রমণ ভাগ্যে আমি যদি এক কথায় বলি, আর্জেন্টাইনদের দাপট, তারা যেভাবে ইংল্যান্ডকে একের পর এক আক্রমণে পর্যস্ত করেছে সেই জায়গাটা, এবং এনজো ফার্নান্দেস তিনি আছেন নাম্বার 10 ভূমিকায়, এবং নাম্বার 10 ভূমিকায় তাকে রাখা হয়েছে। তিনি মূলত নাম্বার 8 পজিশনটা অকুপাই করে থাকেন, কিন্তু ডি বক্সের বাইরে থেকে যে তিনি 5টা শট নিয়েছিলেন, একটা গোল করেছিলেন, সেই তার পারফরমেন্সটার জন্যই কিন্তু তাকে এখানে রাখা হয়েছে। এবং লিয়ান্দ্রো পারাদেজ, আমি গতকালকে ম্যাচও বলেছিলাম, আর্জেন্টিনার ফার্স্ট হাফে সার্ভাইভালের এবং সেকেন্ড হাফ পর্যন্ত কি পারফর্মার ছিল লিয়ান্দ্রো পারাদেজ, এবং তাকেই হোল্ডিং মিডফিল্ডে রাখা হয়েছে। এবং ইংল্যান্ডের একজনই ভালো পারফর্মার ছিল এলিয়ট অ্যান্ডারসন, তিনিও মিডফিল্ডে জায়গা পেয়েছেন। এবং রোদ্রি, স্পেনের ব্যাকবোন, কিন্তু লামিন ইয়ামাল বা নামের বিচারে যেই আসুক না কেন, তারা হয়তো ফিনিশিং করবেন, গোল করার দায়িত্বটা তাদের, কিন্তু স্পেনের খেলার টেম্পো সেট করে দেন এই রোদ্রি মাঝমাঠ থেকে যেমন খেলাটা পরিচালনা করেন, ডিফেন্সেও সমান কন্ট্রিবিউশন রাখেন। এবং আমি যদি ডিফেন্সের কথা আসি, ডিফেন্স একদম অল আউট স্পেন কিন্তু টপ নচ। পুরো বিশ্বকাপে মাত্র 1টি গোল খেয়েছে তারা, তাদের 7 ম্যাচের মধ্যে 6টি ক্লিন শিট, একটা মাত্র বেলজিয়ামের সাথে তারা গোল খেয়েছে। তাই পুরো তাদের রক্ষণ ভাগে আছে এই বেস্ট 11। আপনি দেখেন পেদ্রো পোরো দারুণভাবে ডিফেন্স করছেন, গোল করছেন। কুবার্সি লাপোর্তার জুটি অনবদ্য, বাঁ পাশে কুকুরিয়া তো যে কোনো স্ট্রাইকারের ঘাম ঝরিয়ে দেবে। আমি নিশ্চিত লিওনেল মেসিরও খুব কঠিন পরীক্ষা নেবে। লিওনেল মেসি আমার মনে হয় যে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ফেস করতে যাচ্ছে ডিফেন্সিভলি সেই জোনটাতে, এবং উনাই সিমেন্তো বেস্ট কিপার এখন পর্যন্ত বিশ্বকাপের মাত্র 1টি গোল খেয়েছেন। তো এরাই ছিল আসলে পারফরমেন্সের বিচারে বেস্ট 11 সেমিফাইনালের পারফরমেন্সের বিচারে। এখন দর্শক আপনারা যারা অনলাইনে দেখবেন এই আমাদের এই সংবাদ বা প্রতিবেদন, আপনারা আপনাদের মন্তব্য কিন্তু জানাতেই পারেন। একেবারে, তবে একটা মন্তব্য বোধহয় সবাই এগ্রি করবেন যে উনাই সিমন তিনি দিবুর চেয়ে অন্তত ভালো। আমরা পরবর্তীতে সেই প্রসঙ্গে আলোচনা করব। তবে ওভারঅল পারফরমেন্স, আপনি যেমন 11-এর কথা বললেন, কারা সেরা পারফর্মার বললেন, বা যেমন গোল শূন্য বেশিরভাগ ম্যাচই পার করেছে স্পেন, ওভারঅল আর্জেন্টিনা স্পেনের পারফরমেন্স কি বলছে যদি পরিসংখ্যানগত দিক দিয়ে দেখি? আসলে দুই দলের আমি অনেক মিল খুঁজে পাই, বিশেষ করে খেলার ধরনে। দুই দলের খুবই পাসিং নির্ভর খেলে থাকে, তারা বল পজিশনে রেখে খেলার চেষ্টা করে। আমি গতকালকে একটা প্রতিবেদন করেছিলাম, এর মধ্যে একটা কারণও আছে যে দেলা ফুয়েন্তে এবং স্কালোনির একটা সম্পর্ক আছে। স্কালোনির ট্রেনার ছিলেন দেলা ফুয়েন্তে, তিনি যখন কোচিং কোর্স করেছিলেন, তো তার অনেক আইডিওলজি তিনি ধারণ করেন। তো এই জন্য দুই দলের খেলায় অনেক সাদৃশ্য আছে। যাই হোক, আপনার প্রশ্নের উত্তরে আর্জেন্টিনার এই বিশ্বকাপের কেমন করেছে আমরা কিছু স্ট্যাটিস্টিক্স দেখিয়ে বলতে চাই, সেক্ষেত্রে আরও দর্শকদের বুঝতে সুবিধা হবে আর্জেন্টিনার ওভারঅল পারফরমেন্সটা কেমন ছিল। এটা যদি দেখি, তারা 7 ম্যাচে 19টি গোল করেছেন, এবং আর্জেন্টিনা সবচেয়ে বেশি গোল করেছেন, ফ্রান্সের চেয়েও বেশি গোল করেছেন, 19টি গোল তাদের সবচেয়ে বেশি। অ্যাসিস্টে 19টি গোলে হয়েছে 12টি, এবং বাকি যে গোলগুলো হয়েছে সেটি একক প্রচেষ্টা হয়েছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট লাগেনি। গোলের চেষ্টা করেছে তারা 113টি, সেটাও বেশ সিগনিফিকেন্ট। 113টি গোলের চেষ্টা হয়েছে, এবং পাস হয়েছে সবচেয়ে বেশি। আর্জেন্টিনা কিন্তু স্পেনের চেয়ে বেশি পাস দিয়েছে, দুইটার সংখ্যা কাছাকাছি, কিন্তু আর্জেন্টিনার পাস সবচেয়ে বেশি, 4772টি পাস দিয়েছে। এবং এই আক্রমণ যখন তারা করেছে, তারা ক্রস করেছে 102টি। আমরা কিন্তু দেখেছি যখন প্রতিপক্ষ টাফ হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে, বিশেষ করে সুইজারল্যান্ড থেকে শুরু করে কেপ ভার্দে, তারা যখন লো ব্লক মেনটেন করে খেলেছে, তখন কিন্তু এই ক্রসগুলো খুব ইম্পর্টেন্ট। ইভেন ইংল্যান্ড কালকে যখন লো ব্লক করছিল, তখন মেসির যেই ক্রসগুলো ছিল সেটা কিন্তু ভাইটাল ছিল, এবং তাদের সেই ক্রস 102টি সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এইটাও আর্জেন্টিনার একটা খেলার ধরনের বৈশিষ্ট্য, তারা আউটসাইড দ্য বক্স থেকে শট নিতে পছন্দ করে, যেই কাজটা মূলত এনজো ফার্নান্দেস এবং ম্যাকালিস্টার করে থাকেন। এবং সেই সাথে প্রচুর ক্রস আসে, বিশেষ করে রাইট সাইড থেকে লিওনেল মেসি অনবরত ক্রস করতেই থাকেন। খুব সম্ভবত তিনি 34 বা 35টা ক্রস করেছেন এবারের বিশ্বকাপে। এবার যদি পরের তথ্যে আসি যে আসলে স্পেন কেমন করলো, স্পেনের পারফরমেন্সটা দেখাতে চাই। আমি আগেই বলেছি যে দুই দলের খেলার ধরন সিমিলার, পারফরমেন্সও খুব কাছাকাছি। টুর্নামেন্টের ওয়ান অফ দ্য ফাইনেস্ট দুইটা টিম এসেছে।
ফাইনালে তারা গোল করেছে 13টি, অ্যাসিস্ট করেছে 9টি। আর্জেন্টিনার যে গোল তারা পিছিয়ে, অ্যাসিস্টও পিছিয়ে, যেহেতু আর্জেন্টিনা 19টি গোল করেছে, 12টি অ্যাসিস্ট ছিল, তাদের 13 এবং 9 গোলের চেষ্টা আবার তারা আর্জেন্টিনার চেয়ে বেশি করেছে। গোলের চেষ্টা স্পেন করেছে 120টি, সফল চেষ্টা আর কি, অন টার্গেটেই ছিল এগুলো, এবং 4,592টি, আর্জেন্টিনা ছিল 4,700 সামথিং, 72টি খুব সম্ভবত, এবং ক্রসও কিন্তু তারা বেশি করেছে। আমি যেটা বলছিলাম যে তারা 154টি ক্রস করেছে, আর্জেন্টিনা হয়তো 102টি বা এরকম সামথিং ছিল। যে বিষয়টা বললাম যে দুজনের খেলার প্যাটার্ন কিন্তু সিমিলার। আপনি যদি দেখেন যে দুই দলের পাসিং, তারা প্রচুর পরিমাণে পাস করে থাকে, তারা গোল আদায় করার জন্য ডি বক্সের বাইরে থেকে ক্রস করে থাকে। তো সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে দর্শকদের। আপনারা আমার মনে হয় খুব সুন্দর একটা ব্যাটেল দেখতে পাবেন। আরেকটা বৈশিষ্ট্য, আমি যদি দুই দলের মিডফিল্ডারের মানে খেলার একটা পার্থক্য আছে, একটা হলো যে স্পেনের পায়ে যখন তার বল থাকে, তারা কিন্তু একটু ধীরে সুস্থে রিল্যাক্সে পাস দেয়, একটু জায়গা করে নিয়ে করার চেষ্টা করে, কোনো তাড়াহুড়া দেখা যায় না। পক্ষান্তরে আর্জেন্টিনা কিন্তু পাসিং করে, কিন্তু তাদের পাসিংটা অনেক স্পিডি হয়। আপনি দেখবেন দ্রুত ডান প্রান্ত থেকে বাম প্রান্ত মেসির কাছে বল যাচ্ছে, মেসি আবার আরেকটা ফ্ল্যাঙ্ক চেঞ্জ করে আক্রমণ করছেন। তো কুইকনেস থাকে, দুজনই পাসিং নির্ভর ফুটবল খেলে থাকে, কিন্তু যখন বল পায়ে থাকে স্পেন কিছুটা ধীর স্থির ঠান্ডা মাথায় একুরেট পাস দেওয়ার চেষ্টা করে, পক্ষান্তরে আর্জেন্টিনা দ্রুত পাস দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে। আরেকটা ডিফারেন্স আছে, আরেকটা মিল আছে দুই দলের। তারা যখন বল হারায়, তারা যখন পাসিংয়ে যায়, তখন কিন্তু দুই দলই খুব দ্রুত বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, সেই জায়গায় একটা মিল আছে। যাই হোক, এখন দুই দলকে আমরা একটু কম্পেয়ার করতে চাই যে এই দুই দলের বিশ্বকাপ পারফরমেন্সটা কেমন ছিল। আমি তো ইন্ডিভিজুয়ালি দেখলাম, একটু মোটা কিছু বুলেট পয়েন্টে সেটা দেখাতে চাই আপনাদেরকে। দুই দলে 7টি ম্যাচ খেলেছে, আর্জেন্টিনা গোল করেছে 19টি, স্পেন করেছে 13টি। যেটা আগেই বললাম, গোল গড় অবশ্যই আর্জেন্টিনার বেশি, 2.7, স্পেনের 1.9। একটা জায়গায় স্পেন এগিয়ে, সেটা হলো তাদের ডিফেন্স। আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু অনেক দুর্বল, আমরা গত ম্যাচেও দেখেছি। খুব লাকি ছিল আর্জেন্টিনা ইংল্যান্ড কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেনি। আপনি যদি দেখেন, আর্জেন্টিনা 7টি গোল খেয়েছে, 19টি গোল যেমন করেছে, 7টি গোল খেয়েছে। পক্ষান্তরে স্পেন মাত্র 1টি গোল খেয়েছে, সেটাও বেলজিয়ামের বিপক্ষে। তাছাড়া তারা গোল খায়নি। বল পজিশন আপনি দেখেন সিমিলার, স্পেনের বেশি, তারা 73.7% বল পজিশনে রাখে। আর্জেন্টিনা খুব কাছাকাছি, 73 নয়, 63.7%। আর্জেন্টিনা খুব কাছাকাছি, 60.9% বল পজিশন রাখে। তো এটাই যদি হেড টু হেড আমরা যদি দুই দলের টেকনিক বা পরিসংখ্যান খেলার ধরন দেখাই, তাহলে এটাই আমার মনে হয় দর্শক যারা দেখেছে তারা একটা পরিষ্কার ধারণা পেয়েছে। না, একেবারে হাসিনুর সফলতার বিচারে দুই দলের আসলে অনেক কিছুই কাছাকাছি আপনি বলছিলেন। তবে এই যে গোল খাওয়া বা গোল হজম করা আর গোল দেওয়া, সেই জায়গায় কিছু কিছু জায়গায় হয়তো স্পেন অনেক বেশি মাস্টার ক্লাস। তবে দেখা যাক সেই লড়াইটা হয়তো আমরা পরবর্তীতে দেখব। তবে গোলবারের নিচে যদি দুই দলের লড়াইয়ের কথা বলি, অর্থাৎ উনাই সিমন আর এমি মার্টিনেজের কথা বলি, ওভারঅল আপনিও কি মনে করেন যে এমিলিয়ানো মার্টিনেজ এবারের গোলরক্ষকরা অন্যান্য দলে যতটা হাইলাইটেড, কিংবা আমরা সেই ভজিনিয়া থেকে শুরু করে আমরা প্রত্যেক দলেরই দেখেছি যারা গোলরক্ষকরা ভালো করেছেন, সিমন ও ফ্রান্স ম্যাচে দুর্দান্ত বেশ কিছু সেভ দিয়েছেন, দিবু মার্টিনেজ এবারের ওয়ার্ল্ড কাপে একটু আড়াল কিনা, নাকি ফাইনালের মঞ্চ এখনো বাকি তার পারফরমেন্সটা দেখার? ওভারঅল তাদের পরিসংখ্যানগত কোনো দিক যদি আপনি তুলে ধরেন। আসলে রঞ্জন, আমার কাছে যেটা মনে হয় যে একটা জিনিস আপনি খেয়াল করবেন নিশ্চয়ই, যে আমরা যদি নর্মাল সময় বিশ্বকাপ বাদে কাউকে প্রশ্ন করা হয় ওয়ার্ল্ডের সেরা গোলকিপার কে, আপনি দেখবেন হয়তো থিবো কোর্তোয়ার নাম চলে আসে, কিংবা ম্যান সিটির গোলকিপারের নাম চলে আসে, আর্সেনালের রায়ার কথা আসবে, এই মুহূর্তে যদি ধরেন এলিসনের লিভারপুলের কথা নাম আসবে। কিন্তু যখন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামে, বা জাতীয় দলের, আপনি উনাই সিমনের নাম কিন্তু কোথাও শুনবেন না, বা কোনো এক্সপার্টও বলে না ওয়ার্ল্ডের বেস্ট কিপারদের মধ্যে তিনি একজন। কিন্তু যখন স্পেনের হয়ে তিনি খেলেন, তখন তিনি ভিন্ন চেহারা ধারণ করেন। সেম গোজ টু দিবু মার্টিনেজ। অ্যাস্টন ভিলায় তিনি খেলেন, তখন কিন্তু তাকে নিয়ে আলোচনা হয় না, কিন্তু যখন তারা জাতীয় দলে খেলেন, আমি যদি ইংলিশ বলি, তারা বিস্ট রূপ ধারণ করেন, একেবারে দানবীয় পারফরমেন্স করে থাকেন। তবে এখন পর্যন্ত বিশ্বকাপে এই দুইজনের যেহেতু কম্পেয়ার হচ্ছে, আমার কাছে মনে হয় দিবু মার্টিনেজকে পেছনে ফেলে আপনাকে উনাই সিমনকে কিছুটা এগিয়ে রাখতে হবে। উনাই সিমন এগিয়ে রাখবেন, তিনি মাত্র একটা গোল খেয়েছেন, সেটা যেমন আছে, তিনি কিন্তু বল ডিস্ট্রিবিউশনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্পেন যেহেতু হাইলাইন ডিফেন্সে খেলে, তিনি সামনে এসে বল ডিস্ট্রিবিউট করে থাকেন। তবে এমি মার্টিনেজ কিছুটা যে পিছিয়ে আছে, তিনি কিন্তু ইনজুরি নিয়ে বিশ্বকাপে এসেছিলেন, একটা ব্রোকেন ফিঙ্গার নিয়ে। আমার কাছে মনে হয় সেই ধকলটা তিনি এখনও কাটিয়ে উঠতে পারেননি। একটু যদি আমি দেখাই পরিসংখ্যান তারা কেমন করেছেন, মার্টিনেজের কিন্তু পরীক্ষা মানে সামর্থ্য শক্তি নিয়ে কোনো সন্দেহ নেই, এখনও বিগ মঞ্চ বাকি। ফাইনালে তিনি যদি দুর্দান্ত একটা পারফরমেন্স দিতে পারেন, তাহলে তো সব কিছুই, এইসব সমালোচনা বা আমরা যেগুলো বলছি তিনি পিছিয়ে আছেন, সব হিসেব পাল্টে যাবে। 7 ম্যাচ খেলেছেন দুজনেই, ক্লিন শিট 2টা আর এমি মার্টিনেজের, 6টি হচ্ছে উনাই সিমন্সের।
তো সেটাই বোঝা যায়। এমি মার্টিনেজ 7টি গোল হজম করেছেন এবং উনাই সিমন মাত্র 1টি গোল হজম করেছেন। সেই দিক থেকে আসলে বলা হচ্ছে যে এখন পর্যন্ত উনাই সিমন বেস্ট গোলকিপার। উনাই সিমন সেভও বেশি করেছেন, তিনি 14টি সেভ করেছেন, এমি মার্টিনেজ 9টি সেভ করেছেন এবং ওভারঅল পারফরমেন্স রেটিংয়েও যেই তথ্যগুলো আমরা বলছিলাম আলোচনাগুলো প্রভাব পড়েছে। এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে এখন পর্যন্ত 7টে ম্যাচ হয়েছে, তার এমি মার্টিনেজের গড় রেটিং 6.66 এবং সেই জায়গায় উনাই সিমন্সের গড় রেটিং 7.04। তো রঞ্জন, পারফরমেন্সের বিচার এই মুহূর্তে যদি করি সেই ক্ষেত্রে উনাই সিমনকে এগিয়ে রাখতে হবে, কিন্তু দিবু মার্টিনেজের আসলে কোয়ালিটি নিয়ে তো কোনো ডাউট নেই। তিনি বিগ ম্যাচের প্লেয়ার, পেনাল্টি শুট আউট, স্পট কিক, এয়ারে সেভ সব কিছুতেই তিনি কিন্তু অনবদ্য। একেবারে হাসিনুর, আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমাদের গোল্ডেন বুট কিংবা বল আরও বেশ কিছু আলোচনা রয়েছে, তবে দর্শক এ পর্যায়ে রোড টু নিউ ইয়র্কের ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন রোড টু নিউ ইয়র্ক। রঞ্জন শান্ত আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে হাসিনুর রহমান আবারও যুক্ত হচ্ছেন, স্পেশাল করেসপন্ডেন্ট সহকর্মী হাসিনুর রহমানের কাছে। এখন আমরা যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে গোল্ডেন বুট আর গোল্ডেন বলের রেসটা। হাসিনুর, এইটা নিয়ে তো একেবারে টুর্নামেন্টের শুরু থেকে এক ধরনের আলোচনা হয় যে কারা ভালো করতে পারে, তবে যতটা এগিয়েছে টুর্নামেন্ট আমার মনে হয় যে লিওনেল মেসি কিংবা কিলিয়ান এমবাপ্পে তাদের দুজনের নামই শীর্ষের দিকে থেকে গেছে। রঞ্জন, আমার কাছে আমার ব্যক্তিগত অভিমত, গোল্ডেন বল নিয়ে কোনো কথা নেই। গোল্ডেন বল লিওনেল মেসির, সেটা কনফার্ম। সেইটা নিয়ে আসলে কোনো দ্বিমত থাকার কথা না। গোলের বিচারেও এখন পর্যন্ত তিনি যেমন যে পারফরমেন্স করেছেন, তিনি অ্যাসিস্টেও এগিয়ে আছেন। শুধু সেটা নয়, আর্জেন্টিনার পারফরমেন্সে তার যে কন্ট্রিবিউশন, তিনি যেভাবে গোল করিয়েছেন, খেলার টেম্পো সেট করেছেন, যেই গোলগুলোতে তিনি জড়িয়েও ছিলেন না সেইখানের পরিকল্পনাতেও কিন্তু তিনি জড়িত ছিলেন। তো গোল্ডেন বলটা মেসির, এইটা নিয়ে আমার কাছে অন্তত ডাউট নেই। আমি প্রিটি শিওর 100% যে মেসি গোল্ডেন বলটা পেতে যাচ্ছে। এখন বুটের লড়াইয়ে তো অবদানে কিছু আসে না, এখানে নাম্বার গেম, গোল যার বেশি থাকবে সেই পাবে। একটু সেই জিনিসটা আমরা দেখাতে চাই। এমবাপ্পে এবং মেসি দুই জনেরই গোল 8টি করে, কিন্তু অ্যাসিস্ট মেসি থাকায় মেসি এখন পর্যন্ত শীর্ষে। একটা আমি কিছু তথ্য আছে সেগুলো তো আমি বলবোই। একটা জিনিস বলে রাখি যে ফিফার একটা নিয়ম আছে, যদি দুইজনেরই গোল আমরা যুক্তির খাতিরে ধরে নিলাম যে 8টি থাকলো, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপ্পে একটি অ্যাসিস্ট করলো, ফাইনালে কোনো করতে পারলো না মেসি, অর্থাৎ 8টি গোল সমান 4টি করে অ্যাসিস্ট। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ফিফার নিয়ম বলে যে যেই ফুটবলার সবচেয়ে কম মিনিট খেলবে সেই ফুটবলার আসলে তখন সেই গোল্ডেন বুটটা তার হবে, তখন আসলে গেম টাইম মিনিটের হিসেবটা আসবে। তো সেই বিষয়টা আগে ক্লিয়ার করে দিলাম। এখন একটু দেখাতে চাই যে 7 ম্যাচে 8টি গোল, সেটা তো আমরা সবাই জানি। অ্যাসিস্ট মেসির 4টি, এমবাপ্পের 3টি। গোলের চেষ্টা মেসি করেছেন 33টি, অ্যাটেম্পট অন গোল সেই ক্ষেত্রে এমবাপ্পে একটি বেশি করেছেন, 34টি। রেটিং মেসির, আমি যেটা বলছিলাম গোল্ডেন বল মেসির, তার যে কন্ট্রিবিউশন, আপনি ওভারঅল রেটিং দেখলেই বুঝবেন 9.03 তার পুরো টুর্নামেন্টের রেটিং। এমবাপ্পের 8 রেটিং, একদম অ্যাকুরেট 8.00। তো সেই ক্ষেত্রে অবশ্যই গোল্ডেন বলের রেস এখনও ওপেন, গোল্ডেন বুটের রেস এখনও ওপেন, যে কোনো দুইজনই জিততে পারে। আর একটি করে ম্যাচ আছে দুই দলের হাতেই, এবং আমার কাছে মনে হয় রঞ্জন যেটা বলছিলাম, বুটের রেস ওপেন আছে, বল আমার মনে হয় মেসির পেয়ে গেছেন। পাশাপাশি আপনি যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের কথা বলছিলেন, ফ্রান্স ইংল্যান্ড, দুই দলই তো ফাইনালেরও দাবিদার ছিল, আর এটা তো অফিসিয়াল ম্যাচই ফিফার। তো এই ম্যাচের গুরুত্বটা কি? ওভারঅল ফ্রান্স এবং ইংল্যান্ডের পারফরমেন্সও বা কেমন ছিল এবার ওয়ার্ল্ড কাপে? রঞ্জন, আমার কাছে মনে হয় এই ম্যাচের গুরুত্ব আসলে ব্যক্তিগত পর্যায়ে বেশি। কিলিয়ান এমবাপ্পের গোল্ডেন বুট জয়ের লড়াই, আমার বিশ্বাস তার সতীর্থরাও সর্বোচ্চ চেষ্টা করবেন এমবাপ্পে যত বেশি গোল করানো যায় ম্যাচ জয়ের পাশাপাশি এমবাপ্পের হাতে যেহেতু গোল্ডেন বুটটা যেন ওঠে, সেটা সবাই চাইবেন। তার সতীর্থদের কথা আমি বলছি, সবাই চাইবেন। আরেকটা গুরুত্ব আছে এই ম্যাচটা, সেটা হলো যে প্রাইজ মানি। আপনি জানেন যে চ্যাম্পিয়ন দল সবচেয়ে বেশি টাকা পাবে, তারপরে যে রানার আপ হবে, তারপরে 3-4 সেই হিসাবে তারপরে আসবে। তো সেই জায়গা থেকেও একটা গুরুত্ব তো আছেই ম্যাচটা। এখন আমরা যদি দেখাই, অবশ্যই ফ্রান্স ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড যেভাবে আন্ডার পারফর্ম করেছে সবশেষ ম্যাচে, তাছাড়াও ইংল্যান্ডের থ্রু আউট দ্য জার্নি কিন্তু ততটা ভালো ছিল না, এবং পারফরমেন্স বোর্ডও সেটা বলে। একটু দর্শকদের দেখিয়ে দেয় এখন পর্যন্ত দুই দলের আসলে বিশ্বকাপ যাত্রাটা কেমন ছিল। দুই দলেই 7টি করে ম্যাচ খেলেছে, এখানে 6টি হয়েছে, 7টি করে হবে। গোল ফ্রান্স করেছে 16টি, স্পেন নয়, আসলে এখানে ইংল্যান্ডের পারফরমেন্স হওয়ার কথা ছিল। এখানে ইংল্যান্ড গোল করেছে 11টি। গোল গড়ও ফ্রান্সের বেশি 2.7, এবং সেখানে ইংল্যান্ডের গোল গড় 1.8। গোল হজম করেছে ফ্রান্স 2টি, এবং সেখানে ইংল্যান্ড অনেক বেশি গোল হজম করেছে। আমার যতদূর মনে আছে ইংল্যান্ড 7টির মতো গোল হজম করেছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই ম্যাচে ফার বেটার টিম হিসেবে ফ্রান্স খেলতে নামবে, এবং আমি খুব অবাক হব যদি এই ম্যাচটা ফ্রান্স বড় মার্জিনে জিততে না পারে। রঞ্জন,
না একেবারেই, তবে হ্যাঁ সেটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হোক সেই প্রত্যাশা করছি। ইংল্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকেও বেশ কিছু হ্যারি কেইন কিংবা বেলিংহ্যাম তারা কিন্তু অনেক এগিয়েও আছে অনেক দিক থেকে, তো তাদেরও গোল ব্যবধান থেকে ব্যক্তিগত অর্জনের কথা আপনি বলছেন সেটা আছে। ব্যক্তিগত ব্যাপার যদি বলি তাহলে কিছু ব্যক্তিগত গোল অর্থাৎ লং ডিস্টেন্সে কিন্তু দারুণ কিছু গোল হয়েছে, তাই না? আমরা এনজোর গোল দেখেছি, আলভারেজের গোল দেখেছি, সব মিলিয়ে লং ডিস্টেন্স গোলের দিক থেকে কে এগিয়ে, কিংবা এটা বিশ্বকাপের সেরা গোলগুলোর মধ্যে আছে কিনা বা থাকতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই রঞ্জন থাকতেই পারে, এবং আমার কাছে মনে হয় যে আমরা যে বছর জুড়ে বছর শেষে একটা ফিফা পুরস্কার দেয় সেরা গোল, যেটা ফেরেন্স পুসকাস অ্যাওয়ার্ড বলা হয়, তো সেই গোলের এই দাবিদার কিন্তু হতে পারে এই বিশ্বকাপে যেগুলো গোলগুলো হয়েছে। এবং আমরা একটু লং ডিস্টেন্স গোলের যে তালিকাটা আছে সেটা যদি আমরা একটু দেখাই দর্শকদেরকে, সেই তালিকা দেখলে আমরা বুঝতে পারবো। সবচেয়ে লং ডিস্টেন্স গোল হয়েছে বেলজিয়াম ইউএসএ ম্যাচে, সেটা 32.45 মিটার দূর থেকে ভ্যানাকেন সেই গোলটি করেছিলেন। তিনি ডিস্টেন্সের বিচারে শীর্ষ আছেন, তার গোলটি সবচেয়ে বড় ডিস্টেন্সের। এরপরে হুলিয়ান আলভারেজ সুইজারল্যান্ডের বিপক্ষে ডি বক্সের বাম প্রান্ত কর্নার থেকে যে গোলটি, দৃষ্টিনন্দন যে গোলটি ছিল, সেটি দ্বিতীয় বেশি ডিস্টেন্সের 28.18 মিটার দূর থেকে। এরপরে নিশ্চয়ই কেপ ভার্দে আর্জেন্টিনার ম্যাচটির কথা আপনাদের মনে আছে। কেপ ভার্দের যেই ফুটবলার ছিল ক্যাব্রাল, তাদের যে লেফট ব্যাক, সে যে দুর্দান্ত গোলটি করেছিল, অলমোস্ট হুলিয়ান আলভারেজ যেই ধরনের পজিশন থেকে করেছিল তার চেয়ে একটু টাইট অ্যাঙ্গেল থেকে করেছিল। অবশ্য হুলিয়ান আলভারেজ কিছুটা সেন্ট্রালি ছিলেন, কিন্তু ক্যাব্রালের অ্যাঙ্গেলটা আরও বেশি দুর্দান্ত ছিল। তার ডিস্টেন্স কিছুটা কম ছিল, 25.52। তবে আমার মনে হয় যদি অ্যাঙ্গেলের বিচার চিন্তা করেন, এই গোলটাই হয়তো সবচেয়ে সুন্দর বা কঠিন জায়গা থেকে গোলটি ছিল। সেই জায়গা থেকে টিলেম্যান্সের গোলটা এরপরে চতুর্থ, তবে এটা কিন্তু বেলজিয়ামের ইউরি টিলেম্যান্স নয়, বেলজিয়াম ইউএসএ খেলায়, তাই এটা ইউএসএর প্লেয়ার যে টিলেম্যান আছে তার গোল। তিনি 23.52 মিটার দূর থেকে এই গোলটি করেছিলেন, তারটি ডিস্টেন্সের বিচারে এখন পর্যন্ত চতুর্থ। এবং পঞ্চম এনজো ফার্নান্দেস লাস্ট ইংল্যান্ডের বিপক্ষে যে গোলটা করলেন সেটা একদম ডি বক্সের সামনে থেকে ছিল, একদম স্ট্রেট জায়গা থেকে ছিল, কিন্তু তিনি বেশ ভালো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে লেফট সাইডে পরাস্ত করেছিলেন পিকফোর্ডকে। সেটা আসলে ডিস্টেন্সের বিচারে এখন পর্যন্ত পঞ্চম স্থানে আছে। তো আমার কাছে মনে হয় এই গোলগুলো সবই দৃষ্টিনন্দন এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং পুসকাস অ্যাওয়ার্ডের বিবেচনায় অন্তত তালিকায় তো থাকবে বলে আমি বিশ্বাসী। রঞ্জন, আরেকটা ব্যাপার, আপনি একটু আগে গোল ব্যবধানের কথাও বলছিলেন, তো সেই জায়গায় যদি দেখি যে আর্জেন্টিনা যেমন 9টা গোল খেয়েছে, তেমন স্পেন একটা গোল খেয়েছে, কিন্তু গোল ব্যবধান 12 অর্থ প্রতিপক্ষের চেয়ে। তবে এক্সপেক্টেড গোল ব্যবধানে বোধহয় স্পেন এগিয়ে। হ্যাঁ, স্পেন যেহেতু কম গোল খেয়েছে, সেই কারণেই আসলে তাদের এক্সপেক্টেড গোল ব্যবধানটা একটু এগিয়ে। আমাদের একটা ছবি আছে, ছোট্ট করে দেখে আমরা শেষ করে দেবো হয়তো আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে। স্পেনের গোল ডিফারেন্স 11.2 প্রতিপক্ষের চেয়ে। আর্জেন্টিনা 19 গোল করেছে, তাদের গোল ডিফারেন্স, তারা যেহেতু গোল বেশি খেয়েছে 10.4, এবং ফ্রান্স আছে 3 নম্বরে 9.20 তাদের গোল ডিফারেন্স। তো সব কিছু মিলে আমরা যদি বলি সেই হিসেবে রঞ্জন, ব্যালেন্স কিছুটা অবশ্যই স্পেনের বেশি থাকছেই। একেবারে একটা দারুণ লড়াই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। অসংখ্য ধন্যবাদ হাসিনুর যুক্ত হওয়ার জন্য। আর দর্শক যারা ছিলেন রোড টু নিউ ইয়র্কে, আপনার সঙ্গে কথা হবে আগামীকাল। সঙ্গে থাকবেন যমুনার।